Hello friends, good morning and welcome to my channel Amar Digital Pathshala. Today is 4th August 2025. আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। শুরু করা যাক। একেবারে প্রথমেই বালুচিস্তানকে নিয়ে খবর। পাক বাহিনী নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুচিস্তান আগামী 11ই আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। শীর্ষস্থানীয় বালুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবরে বলেছেন যে বালুচিস্তান আইনত কোনো দখলদার বাহিনীর নির্দেশ মেনে চলতে বাধ্য নয়। বালুচ জনগণের পক্ষ থেকে ওই মানবাধিকার কর্মী জানিয়েছেন যে তারা পাকিস্তানকে ফের বালুচ ভূমি থেকে শান্তিপূর্ণভাবে সেনা প্রত্যাহারের সুযোগ দিয়েছে। এই সুযোগকে তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাক বাহিনীর যে পরিণতি হয়েছিল তা এড়ানোর সুযোগ বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, বালুচিস্তানে বিভিন্ন মানবাধিকার সংগঠন বরাবর ওই প্রদেশে পাক বাহিনীর দমন-পীড়নের কথা তুলে ধরেছে। বালুচিস্তান হলো পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের যেটা মূলত আফগানিস্তান এবং ইরানের বর্ডার অবস্থিত এবং নিচে আছে আরব সাগর। এই হচ্ছে বালুচিস্তান অনেক আগে থেকেই তারা বিদ্রোহী, এবং এর বিদ্রোহের ইতিহাস যদি দেখা যায় যে বালুচিস্তানের প্রধানত 4টি দেশীয় রাজ্য ছিল। বালুচিস্তানে 4টি দেশীয় রাজ্য ছিল, সেগুলো হচ্ছে খারান, মাকরান, লাসবেলা ও কালাত। তো কি হয়েছে যে কালাত কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু অন্যরা পাকিস্তানে যোগ দিয়েছিল। কালাত নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চেয়েছিল, স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু বাকিগুলো পাকিস্তানে যোগ দিয়েছিল। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ প্রাথমিকভাবে কালাত সার্বভৌম মেনে নিয়েছিল, কালাতের সার্বভৌম কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ মেনে নিয়েছিল, কিন্তু ব্রিটিশ চাপের ফলে 1948 সালে কৌশলগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জোরপূর্বক সংযুক্তিকরণ করা হয়, এটা মনে রাখতে হবে। এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতায় অনুপ্রাণিত হয়ে বালুচ নেতারা কিন্তু স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি 1973 সালে বালুচিস্তান সরকারকে বরখাস্ত করেন, যার ফলে 4 বছরের বিদ্রোহ হয়েছিল। নেক্সট, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুদিনের সরকারি সফরে গতকাল পাকিস্তানে তিনি পৌঁছেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক $10 মিলিয়ন নিয়ে যেতে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের লক্ষ্য। এছাড়াও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইস্কাদার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ ইরানি রাষ্ট্রপতিকে নূর খান বিমান ঘাঁটিতে সাদর অভ্যর্থনা জানান। আর সফরকারী রাষ্ট্রপতির সম্মানে 21 বার তোপধ্বনি করা হয় এবং রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সঙ্গে বিদেশমন্ত্রী আব্বাস আঘারচি সহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল এই সফরে এসেছেন। ইরানের রাজধানী তেহরান। এখানকার সরকারি ভাষা হচ্ছে ফার্সি। ইরানের আইনসভা হচ্ছে মজলিস।
ভারতের খাদ্য নিরাপত্তা ও মানক কর্তৃপক্ষ এফএসএসএআই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া আয়ুষ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে আয়ুর্বেদিক খাদ্য প্রস্তুতির একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে। এর ফলে ভারত কালজয়ী খাদ্য সম্পর্কিত জ্ঞান মূলধারায় ফিরে এলো। এই খাদ্য বিধানগুলির রেসিপি, উপাদান এবং প্রামাণিক আয়ুর্বেদিক গ্রন্থ থেকে প্রাপ্ত প্রক্রিয়ার উপর ভিত্তি করে খাবারগুলিকে স্বীকৃতি দেয়। নতুন এই তালিকা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে বিষয়টি স্পষ্ট করেছে। আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী, ভারপ্রাপ্ত এবং দায়িত্বপ্রাপ্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব নাগরিকদের আয়ুর্বেদ আহারকে তাদের দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এর ফলে তারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন যে এই সময় পরীক্ষিত খাদ্যাভ্যাসগুলি কেবল শরীরকে পুষ্ট করে না, বরং রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে, হজমে সহায়তা করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটা একটি স্বায়ত্তশাসিত সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে এবং মূলত ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এসে থাকে এই এফএসএসআই। এর সদর দপ্তর হচ্ছে দিল্লিতে। খাদ্য নিরাপত্তা আইন 2006-এ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগে খাদ্য সম্পর্কিত সমস্যাগুলি পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে কিন্তু একত্রিত করেই এই এফএসএসআই প্রতিষ্ঠিত হয়েছে। যেমন 1954 সালের খাদ্যে যে ভেজাল সেই আইন, এছাড়া 1955 ফল আইন, ফল এবং পণ্য আদেশ যেগুলো ছিল। এরপরে 1973 সালের মাংস খাদ্যপণ্য, এছাড়া 1947 সালের 1974 সালের উদ্ভিজ্জ তেল, এছাড়াও 1988 সালে ভোজ্য তেল প্যাকেজিং আইন, 1992 সালের দুগ্ধজাত পণ্য আইন। এই সমস্ত কিছু একত্রিতভাবে সব আইনগুলোকে বাতিল করে এক জায়গাতে আনা হয়, সেটাই হচ্ছে এফএসএসএআই ফাসি, যেটা 2008 সালে প্রতিষ্ঠিত হয়। ফাসির মূলত কাজ হচ্ছে যে খাদ্য নিরাপত্তার মান এবং নির্দেশিকা নির্ধারণের জন্য নিয়মকানুন প্রণয়ন করা, সেই সঙ্গে খাদ্য ব্যবসার সঙ্গে জড়িত এফএসএসআই এর সার্টিফিকেট প্রদান করা, নির্দেশ চালু করা, এই সমস্ত কিছুই হচ্ছে ফাসির কাজ। গাজায় চলমান যুদ্ধ এবং দুর্ভিক্ষের বিরুদ্ধে আজ বিশ্বব্যাপী ফিলিস্তিনদের পক্ষে বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। সিডনিতে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে হাজার মানুষ হারবার ব্রিজ পেরিয়ে মিছিল করেছে। তাদের মধ্যে ইম্পর্টেন্ট ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং এছাড়াও সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর এবং অবসরপ্রাপ্ত ফুটবল
ফুটবলার ক্রেগ ফস্টার। এরা প্রত্যেকেই ছিলেন মেলবর্নে 25,000 মানুষ এই ধরনের একটি সমাবেশে যোগ দিয়েছিল ফিলিস্তিনের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দাবির পর এই বিক্ষোভগুলি কিন্তু শুরু হয় এবং জুলাইয়ের শেষের দিকে অস্ট্রেলিয়া সহ 15টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির আহ্বান জানায় এবং ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘে এটি পরিকল্পনা করেছে। বিক্ষোভ অস্ট্রেলিয়ার বাইরেও ছড়িয়ে পড়েছে। কেপটাউন মাদার্স ফর গাজা আন্দোলনের দক্ষিণ আফ্রিকার মহিলারা গাজার মানবিক সংকটে নিন্দা জানিয়েছে। একটি নীরব প্রতিবাদ সমাবেশ তারা করেছেন। তারা ক্ষুধার্ত শিশুদের ছবি প্ল্যাকার্ড ধরে রাখেন, যাকে তারা গণহত্যা বলে অভিহিত করেছেন, তা বন্ধ করার দাবি জানায়। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ক্রাসেনিনিকভ আগ্নেয়গিরিতে রেকর্ডকৃত ইতিহাসে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত ঘটেছে, যা প্রায় 600 বছরের মধ্যে প্রথম। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে স্থানীয় সময় ভোর 2:50 অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল, যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত উপরে ছায়ের মেঘ কিন্তু ছড়িয়ে পড়েছে। বিমানের জন্য ঝুঁকির কারণে আগ্নেয়গিরির কমলা রঙের বিমান চলাচলের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শুরুতেই এই অঞ্চলে 8.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বারবার আঘাত হানার ফলে সুনামি সতর্কতা জারি হওয়ার সঙ্গে সঙ্গে এই অগ্ন্যুৎপাতের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ক্রাসেনিনিকভের সর্বশেষ জানা অগ্ন্যুৎপাত ঘটেছিল 1463 সালের দিকে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে। ছায়ের স্তূপ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে, এখন কোনো জনবহুল এলাকায় ঝুঁকির মধ্যে নেই। পেট্রোপাভলস্ক কামচাটস্কি থেকে 200 কিলোমিটার উত্তরে অবস্থিত আগ্নেয়গিরিটি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে এবং কর্তৃপক্ষের বাসিন্দা এবং পর্যটকদের এই অঞ্চলের অন্যান্য সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। এরপরে পর্তুগালে কিন্তু তীব্র দাবানলের ঝুঁকি চলছে এবং সেখানে আজ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। আর সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া লুসিয়া আমারাল গতকাল এই সতর্কতা করেছেন এবং এছাড়াও এখানে অনেকগুলো দাবানল চলছে। পর্তুগাল জুড়ে প্রায় 39টি দাবানল সক্রিয় হয়েছে, যার মধ্যে সারা দেশে 9টি বড় ধরনের দাবানল রয়েছে। পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। ওকে, হ্যাঁ, একটি উল্লেখযোগ্য অগ্রগতি ঐতিহ্যবাহী কোলাপুরি চপ্পলের যে জিআই ট্যাগ পেয়েছে, ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ। আনুষ্ঠানিকভাবে দুটি সরকারি সংস্থা মহারাষ্ট্রের সন্ত রোহিদাস লেদার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড চর্মকার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড LIDCOM এবং কর্ণাটকের ডক্টর বাবু জগজীবন রাম লেদার ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড লিদকার এর মালিকানাধীন বলে নিশ্চিত করা হয়েছে। ইতালির ফ্যাশন ব্র্যান্ড ফ্রাদা তাদের 2025 সালের বসন্ত গ্রীষ্মের সংগ্রহে কোলাপুরি চপ্পলের মতো চামড়ার স্যান্ডেল অন্তর্ভুক্ত করার পরে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এরপর বোম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়, যা পরে খারিজ করে দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণ করে যে শুধুমাত্র নিবন্ধিত জিআই ধারকদেরই মামলা শুরু করার আইনি অধিকার রয়েছে এবং এই পটভূমিতে একটি যৌথ বিবৃতিতে লিডকম এবং লিডকার এখন দৃঢ়ভাবে জানিয়েছে যে বিশ্বব্যাপী কোলাপুরি চপ্পল প্রতিনিধিত্ব করার জন্য অন্য কোনো ব্যক্তি বা সংস্থা অনুমোদিত নয়। কর্পোরেশনগুলি জিআই পরিচয় এবং এই যে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হাজার হাজার স্থানীয় কারিগরের অধিকার উভয়কে রক্ষা করার জন্য তাদের প্রতিশ্রুতির উপরে জোর দিয়েছে। এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ।